বন্ধুরা, এর আগে আমরা বিক্রমাদিত্যের অষ্টম গল্প পড়ে শুনিয়েছিলাম। আজ নবম গল্পটি পাঠ করে শোনাবো। তবে একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। সেকালে মগধপুর নামে এক রাজ্যের রাজার নাম ছিল বীরবর। বীরবরের অনেক প্রজাদের মধ্যে হিরণ্য দত্ত নামে এক ঐশ্বর্যশালী বণিক ছিলেন। ওই বণিকের মদন সেনা নামে পরমা সুন্দরী এক কন্যা ছিল। বসন্ত উৎসবের দিনে মদন সেনা খুব সুন্দর করে সেজে এবং অন্যান্য সখীদের নিয়ে মনের আনন্দে উৎসবের সময় উপবনে ঘুরে বেড়াচ্ছিলেন। আর ঠিক ওই সময় ধর্মদত্ত বণিকের ছেলে সোমদত্ত বসন্ত উৎসবে যোগ দিয়ে আনন্দিত হলেন এবং সে খেয়াল করল দূর থেকে পরমা সুন্দরী মদন সেনাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সোমদত্ত মদন সেনাকে দেখে এত মুগ্ধ হয়ে গেল যে সে আর দেরি না করে মদন সেনার কাছে তার মনের ইচ্ছা প্রকাশ করলো। কি বলল মদন সেনাকে গিয়ে সোমদত্ত? আমি তোমাকে দেখে এতই মুগ্ধ হয়েছি যে আমাকে বিয়ে করে আমার মনের বাসনা পূর্ণ করে আমাকে কৃতার্থ করো। যদি আমার এই কাতর প্রার্থনা তুমি পূর্ণ না করো, তোমার সামনেই আমি আত্মঘাতী হব। প্রথমে মদন সেনা এই কথা শুনে খুবই ব্যাকুল হয়ে পড়লেন এবং সোমদত্তকে অনেক করে বোঝাতে লাগলো। অনেক সুউপদেশ দেওয়ার পরেও তাকে অর্থাৎ সোমদত্তকে বোঝানো গেল না। খুব কোমল স্বভাবের মেয়ে মদন সেনা ভাবলো যে একজন যুবকের প্রাণ রক্ষা করা তার কাছে এখন দায় হয়ে ঠেকেছে। সে তাকে আশ্বস্ত করে বলল মদন সেনা সোমদত্তকে, 5 দিন পর আমার বিয়ে, তবে কথা দিলাম শ্বশুরবাড়ি যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা না করে আমি স্বামীর সঙ্গে মিলিত হব না। মদন সেনার কথায় কিছুটা শান্ত হয়ে সে বাড়ির দিকে নির্দিষ্ট রওনা দিল এবং নির্দিষ্ট দিনে মদন সেনার বিয়ে হয়ে গেল। রাতে আত্মীয় স্বজন যে যার চলে গেল। এবারে মদন সেনা নিজে একটা কাপড় ঢেকে খাটের এক পাশে বসে রইল স্বামীর অপেক্ষায়। স্বামী তার কাছে এলো, কিন্তু মদন সেনা তাকে কোনো সাড়া শব্দ দিল না। যখন তার স্বামী মদন সেনার ব্যবহারে রুষ্ট হয়ে উঠল, তখন মদন সেনা সোমদত্তের সমস্ত কথা তাকে বলল। একথা শুনে মদন সেনার স্বামী প্রথমে আপত্তি করলেও পরে মতামত দিল। তার স্বামী বলল, না যেয়ে যখন ছাড়বে না তখন যাও, আর যখন তুমি কথা দিয়েছো একজনকে, কথা রাখাটাই উচিত। মদন সেনা তখন স্বামীর অনুমতি পেয়ে সেই মাঝরাত্রেই বিয়ের গয়না যা ছিল সেই সমস্ত পরেই একটা গায়ে কাপড় ঢাকা দিয়ে সোমদত্তের বাড়ির দিকে রওনা দিল। এই পথে যাওয়ার সময় মাঝরাত্রে হঠাৎ এক চোরের সামনে এসে উপস্থিত হলো। চোর তার পথ আটকে ধরেই মদন সেনাকে জিজ্ঞেস করলো, তোমার কি কোনো ভয় ডর নেই?
এই রাতে তুমি একটি নারী, আবার গয়না পরে এইভাবে বেরিয়েছো। এখনই এই গয়নাগুলো আমাকে খুলে দিয়ে দাও, না হলে বিপদ হবে। চোর এই কথা বলল। মদন সেনা ভয় পেয়েছে, কিন্তু সেই ভয়টা প্রকাশ না করে বলল, চোর, আমি বণিক হিরণ্য দত্তের মেয়ে। আমি স্বামীর অনুমতি নিয়ে আমি সোমদত্তের সঙ্গে দেখা করতে যাচ্ছি তার বাড়িতে প্রতিজ্ঞা পালনের জন্য। চোর সব কথা শুনে তার গা থেকে গয়নাগুলো খুলতে বলে তার দিকে এগোলো। তখন হাত জোর করে মদন সেনা ব্যাকুল হয়ে বলল, ভাই, গয়নাগুলো এখন খুলো না। আমি সোমদত্তের সঙ্গে দেখা করে যখন ফিরবো, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি আমার সমস্ত গয়নাগুলো খুলে তোমাকে দিয়ে যাব। মদন সেনা কথায় চোরটি বিশ্বাস করল এবং তাকে ছেড়ে দিল। অপেক্ষা করতে রইল যে মদন সেনা কখন ফিরে এসে তার গয়নাগুলো আমার হাতে তুলে দেবে। এদিকে মদন সেনা সেই সোমদত্তের বাড়িতে গিয়ে দেখল সে ঘুমিয়ে রয়েছে, অগভীর ঘুমে ঘুমিয়ে রয়েছে। তখন মদন সেনা তাকে জাগিয়ে তুলল। জেগে উঠে মদন সেনাকে দেখে সোমদত্ত অবাক হয়ে জিজ্ঞেস করল, এত রাত্রি তুমি এসেছো? মদন সেনা মৃদু হেসে বলল, তোমাকে যে কথা দিয়েছিলাম সেই কথা রাখতেই আমি এসেছি। ভয় নেই, আমার স্বামীর অনুমতি নিয়েই আমি এসেছি। এখন তোমার যা ইচ্ছা বলো। সোমদত্ত কিছুক্ষণ চিন্তা করে বলল, তুমি যে প্রতিজ্ঞা পালনের জন্য এতখানি কষ্ট স্বীকার করেছ এবং বিপদ আছে জেনেও তাকে তুচ্ছ জ্ঞান করেছ, এজন্য আমি খুবই খুশি হয়েছি। সব জেনেও তোমার স্বামী যে তোমাকে আমার কাছে আসতে দিয়েছে, এতে তার মহত্বেরই পরিচয় পাওয়া যায়। আর আমি কোনো পরস্ত্রীর অঙ্গ স্পর্শ করাকে পাপ মনে করি। তুমি তোমার স্বামীর কাছে ফিরে গিয়ে তোমার স্বামীকে তুমি সুখী করো। ইতিমধ্যে সেই চোর রাস্তায় একা একা মদন সেনার জন্য বসে থেকে থেকে বিলম্ব হচ্ছে দেখে মনে করলো যে মেয়েটি আমাকে মিথ্যা কথা বলে আমাকে ভুলিয়ে রেখে চলে গিয়েছে, সে আর ফিরবে না। আমার মতো মূর্খ এই জগতে আর একজনও নেই যে গল্প কথা একটা মেয়ের বিশ্বাস করে ফেললাম। এই কথা চোর সে ভাবছে। এই ভাবনা যখন করছে সেই সময় মদন সেনা ফিরে এসে তার সামনে দাঁড়ালো। মদন সেনা তার ফিরে আসার বিলম্বের কারণ খুলে বলল যে আমার কেন দেরি হয়েছে। চোরকে মদন সেনা খুলে বলল। চোর তখন সব শুনে বললে যে তুমি সত্যবাদী, তুমি সত্যিকারের সত্যবাদী, তোমার উপরে আমি খুব খুশি হয়েছি, তোমার ব্যবহারে আমি খুবই সন্তুষ্ট হয়েছি, তোমার অলংকারের উপর আর আমার কোনো লোভ নেই। তুমি তোমার স্বামীর কাছে ফিরে গিয়ে সুখে শান্তিতে বাস করো।
মদন সেনার স্বামী কিন্তু এদিকে মোটেই সন্তুষ্ট হতে পারেনি নতুন স্ত্রীর ব্যবহারে। মোটেই সে সন্তুষ্ট হয়নি। তাই মদন সেনা তার স্বামীর কাছে ফিরে এলে স্বামী আর আগের মতো তার সঙ্গে কোনো কথা না বলে চুপ করে শুয়ে পড়ল। গল্প শেষ হয়ে গেল। গল্প শেষ হওয়ার সাথে সাথে বেতাল কিন্তু তার আগের স্বভাবের মতো, আগের কথার মতো চন্দ্রগুপ্তকে প্রশ্ন করল। এই প্রশ্নগুলো মনে রাখা উচিত এবং উত্তরও মনে রাখা উচিত। বেতাল কি প্রশ্ন করল? মহারাজ, তোমাকে বলতে হবে এই চারজনের মধ্যে সবচেয়ে হৃদয়বান এবং ভালো মানুষ কে? রাজা বললেন, বিক্রমাদিত্য। আমি চোরকেই ভালো মানুষ মনে করব। শুনে বেতাল মুচকি হাসলেন। হাসার পরও অবাক হয়ে আবার জিজ্ঞাসা করলেন যে, রাজন বিক্রমাদিত্য, চোরকে সবাই অপরাধীর চোখে দেখে, কারণ তার চুরি করাটা তার স্বভাব, যেটা কেউ মেনে নিতে পারে না। তাহলে তুমি এই চোরকে কেন হৃদয়বান বলে এবং ভালো মানুষ বলে মনে করলে? তুমি আমার এই প্রশ্নের উত্তরটা দাও। রাজা বললেন, মদন সেনার স্বামী তাকে সম্পূর্ণ বিশ্বাস করে খুশি মনে তার প্রস্তাবে সম্মত হয়নি। তাই সে, মদন সেনা সত্যবাদী হলেও সে যখন ফিরে গেছে, তার স্বামী কিন্তু মন যদি পরিষ্কার থাকতো তাহলে এই রকম দুর্ব্যবহার করতো না, তার উপরে রুষ্ট হতো না ফিরে যাওয়ার পরে। এই হলো তার স্বামীর বিচার। আর সোমদত্ত, প্রথমে অধৈর্য হয়ে মদন সেনাকে পাওয়ার জন্য যে আগ্রহ দেখিয়েছিল এবং পরে শাস্তি পাওয়ার ভয়ে তাকে তার ফিরিয়ে দেওয়া উচিত কাজ হয়নি। সোমদত্তর এ বিষয়ে আগেই ভাবা উচিত ছিল। যখন মদন সেনা বলেছিল যে আমার 5 দিন পরে বিয়ে, স্বামীর সঙ্গে কথা বলার আগে আমি তোমার সঙ্গে দেখা করে যাব, এই কথা প্রতিজ্ঞা করলাম। তাহলে সোমদত্ত যদি ভালোই হবে, তাহলে সোমদত্ত যখন শুনল তার বিয়ের কথা, তখনই তাকে ফিরিয়ে দেওয়া উচিত ছিল যে তুমি আমার সঙ্গে আর দেখা করো না, তোমার প্রতিজ্ঞা তুমি ফিরিয়ে নাও। তৃতীয় জন হলো মদন সেনা। মদন সেনা যা করতে চেয়েছিল তা কোনো মতেই সমর্থনযোগ্য নয়। প্রতিজ্ঞা পালনের জন্য গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া কোনো যুবতীর উচিত কাজ নয়। প্রতিজ্ঞা পালনের থেকেও সতীত্ব রক্ষা করা নারীর প্রধান কর্তব্য। এইবার আসছে চতুর্থ ব্যক্তি, অর্থাৎ চোর। চোরের কাজ সুযোগ পেলেই চুরি করা। সেই গভীর রাতে মদন সেনাকে একাকী পেয়ে সে তার অলংকার অনায়াসেই হস্তগত করতে পারত, কিন্তু সে শ্রদ্ধা দেখিয়ে এবং তাকে বিশ্বাস করে সে কিছুই করেনি। এমন উদারতা সামান্য একজন চোরের কাছ থেকে আশা করা যায় না। তাহলে চোর যে কাজটি করিয়ে দেখেছে, এর থেকে মহৎ কাজ আর কিছু হতে
পারে না। সঠিক উত্তর পেয়ে বেতাল আবার শ্মশানে গিয়ে সেই শিরীষ গাছে ঝুলে রইল, আর বিক্রমাদিত্য আবার তার পেছু পেছু ছুটে যা করার তাই করলেন। জয় জগৎবন্ধু সুন্দর, জয় গুরুদেব।